আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আপনাদের সেশনটা আপনাদের আরেকজন টিচার কন্ডাক্ট করছেন। এটা আমি আসলে আপনাদের সাথে দিয়েছি, কারণ আমি পাশে বসে আছি, এবার সে ক্লাস নিচ্ছে। উনি আজকে আপনাদের যে ইনস্ট্রাক্টর হিসেবে যিনি থাকবেন, তার নাম হচ্ছে ফয়সাল চৌধুরী স্বরূপ। সে আমার একজন কলিগ, কাম ছোট ভাই ইউনিভার্সিটিরও। সে 43তম বিসিএস থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে যোগদান করেছে, বিসিএস কাস্টমস এক্সাইজ অ্যান্ড ব্যাট ক্যাডারে। তার একটা পরিচয় আছে। সেই পরিচয়টা হচ্ছে উনি ইতিপূর্বে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই তে সহকারী পরিচালক পদে প্রায় 4.5 বছর উনি কর্মরত ছিলেন। আমি তুমি করে বলি, মানে সে কর্মরত ছিল। ও আর এছাড়া হচ্ছে বিভিন্ন অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলোতে সে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে বেশ কিছু সময় মাঝে মাঝে সে ক্লাস কন্ডাক্ট করেছে। তো তার কিছু ইউএসপি আছে, সেই ইউএসপি গুলোর মধ্যে একটা জায়গা হচ্ছে মানে গুছিয়ে, মানে হচ্ছে যে কি বলবো, কোনো একটা কিছু উপস্থাপন করা। তো লেটার টু দা এডিটর যেটা আছে, বা বিজনেস লেটার যে ব্যাপারটা আমরা বলি, সাধারণত বিসিএস লিখিত পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন যদি আমরা অ্যানালাইসিস করি, সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি, যেখানে মূলত লেটার টু দা এডিটর, কোন একটা পত্রিকার সম্পাদক বরাবর আপনার একটা লেখা প্রকাশের অনুরোধ জানিয়ে একটা চিঠি লিখতে হয়। সেখানে দুটো অংশ থাকে। এক হচ্ছে আপনি যিনি পত্রিকার সম্পাদক আছে তাকে অ্যাড্রেস করতে হয়, যে আমি অমুক, আমি একটা লেখা দিচ্ছি আপনার পত্রিকায়, স্বনামধন্য পত্রিকা, যাতে আপনি ছাপান, বলে তারপর ওই লেখাটা দিতে হয়। আর এছাড়া আপনি যেহেতু মানে প্রতিনিয়ত প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, ব্যাংকের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ধরনের বিজনেস লেটার আসতে। আর কোয়েশ্চেনের ক্ষেত্রে যেহেতু আমরা যেটা শুনতে পাচ্ছি যে কন্টিনিউয়াস ইনোভেশন বা হচ্ছে আপনার নতুনত্ব আসার যে ব্যাপারটা আছে, তো সেই জায়গা থেকে হোয়াট আই ফেল্ট যে বিং এ স্মার্ট ক্যান্ডিডেট, আপনাকে জব এক্সামে আসার মতো যে কোনো ধরনের আপনার হচ্ছে বিজনেস লেটার, এটা ওই এডিটরকে অ্যাড্রেস করে লেখা হোক, এটা কোনো ফিচার লেখা হোক, বা হচ্ছে এটা কোন একটা কি বলবো, কোন একটা স্পেসিফিক দরখাস্ত ফরম্যাটে কিছু লেখা হোক, আপনারা যাতে প্রপার ফরম্যাটটা বুঝতে পারেন, এবং ওই ফরম্যাট গুলোর সাথে ছোট ছোট কিছু কাজ আছে যে কাজগুলো আপনি করলে শুধুমাত্র ফরম্যাটিং এবং আপনার দু একটা স্মার্টনেস এর পরিচয় কিছু আহ, কাজের মাধ্যমে আপনি একটা স্মার্ট নাম্বার আপনি তুলে আনতে পারবেন। এবং আমি যেটা বিশ্বাস করি, 62, মানে মোর দ্যান 60% মার্কস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এই পার্টিকুলার কন্টেন্টের ক্ষেত্রে, যে আপনি কতটা এটিকেট মেনটেন করে, স্মার্টনেস শো করে আপনি একটা দরখাস্তকে উপস্থাপন করতে পারছেন। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো প্রফেশনালি, মানে বিভিন্ন সময় জব করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, যারা সরকারি বা রাষ্ট্রায়ত্ত বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জব করেছেন, তাদের দেখা যাচ্ছে চিঠি চালাচালির অভ্যাস আছে, বিভিন্ন ধরনের চিঠির টাইপ সম্পর্কে যাদের আইডিয়া আছে, তারা এই কন্টেন্টটা খুব ভালো পড়াতে পারেন, মানে খুব ভালো পারবেন আর কি আপনার পরীক্ষার হলে। কিন্তু অধিকাংশই যেহেতু হচ্ছে আমরা নবিশ, তো কোন কোন বিষয়গুলো আসলে আমাদের একটু লক্ষ্য রাখা উচিত, তো ফয়সাল হচ্ছে এই ব্যাপারটা, সে একদম একদম প্রো বা এক্সপার্ট বলতে পারেন আপনাদের ফয়সাল স্যার। তো সে আপনাদেরকে ওই ব্যাপারটা দেখাবে। এর পাশাপাশি আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনটা আপনারা তাকে করতে পারবেন। তা আমি আমার দিক থেকে ইনপুটটা যেটা দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে আপনি ভেতরে কন্টেন্ট কত বড় লিখছেন সেটা ম্যাটার করে না, আপনার উপস্থাপনাটা এবং সুনির্দিষ্ট কিছু ফরম্যাট আছে, উপস্থাপনার কৌশল আছে, সেই কৌশলগুলো থাকলে আপনি একটা স্মার্ট মার্ক তুলতে পারবেন। তো আমি আজকে কথা বলবো না, তাহলে আর মানে সেশন তাকে দিয়ে নেওয়ার প্রয়োজন নাই। সেশনটা খুব মানে অনেক লম্বা কোনো সেশন না। বা যারা ক্লাসটা লাইভ দেখছেন বা যারা ক্লাসটা রেকর্ড দেখছেন, কাইন্ডলি আপনারা এই কি বলবো 40 মিনিট 50 মিনিট সময় একটু অ্যাটেনশন দেন। তাহলেই দেখা যাবে যে স্ক্রিন শেয়ার হচ্ছে, তাহলেই দেখা যাবে যে আপনারা এই পুরো ব্যাপারটার সাথে আপনারা মোটামুটি রিলেট করতে পারবেন, এবং আপনাদের কি বলবো, মানে এই ব্যাপারটা পরীক্ষার হলে একটা ভালো মার্ক তুলতে হেল্প করবে। So without further ado, let's start the session. And Faisal, please introduce yourself and conduct the class. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্ক্রিনটা নিয়ে যেতে হবে, না রেকর্ড দেখলে চলে যাওয়ার মতো। আসসালামু আলাইকুম। আমি ফয়সাল চৌধুরী স্বরূপ। আমার সহকর্মী এবং অত্যন্ত কাছের বড় ভাই শেখ শাহির আহমেদ ভাই, গেম চেঞ্জারের মাস্টার মাইন্ডই বলবো। তিনি যেটা বললেন, উনি আমার পরিচয়টা একটু বাড়িয়ে বলেছেন। তো আমার পরিচয় আমি আরেকবার বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। তারপরে সরাসরি আমার চাকরিতে যোগদানের সুযোগ হয় সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর। আপনারা সবাই হয়তো দপ্তরটার নামও জানেন এখন, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে। তো সেখানে 4.5 বছরের অভিজ্ঞতার পরে মহান আল্লাহর অশেষ রহমতে আমার সুযোগ হয়
শেখ শাহির আহমেদ ভাই সহ আমরা যারা আছি তাদের সাথে বিসিএস কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্যাডারে যোগদান করার। তো আপনারা যারা আছেন, হয়তো আজকে বা ভবিষ্যতে আপনাদের সাথে কথা হবে, এক্সপেরিয়েন্স শেয়ারিং হবে, এবং আমাদের যে আমাদের যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি, এই অভিজ্ঞতাগুলো হয়তো বিনিময় করব আমরা এর ফাঁকে ফাঁকে। পাশাপাশি আমাদের যেহেতু চাকরির পরীক্ষাগুলো ডে বাই ডে অনেক বেশি কম্পিটিটিভ হচ্ছে, বিগত 1 থেকে 1.5 বছরই বলবো, বিভিন্ন পরিস্থিতির কারণে কোনো চাকরির পরীক্ষা নেই, এবং যে পরীক্ষাগুলোই হবে সেই পরীক্ষাগুলোতে অত্যন্ত প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এটা আমরা আশা করছি। তো সেই জায়গা থেকে আমাদের প্রস্তুতিটা হতে হবে খুবই আহ এমন ভাবে নিতে হবে যেখানে আমার বাড়তি প্রিপারেশনও আমরা নিব না, এবং এমন প্রিপারেশন গুলো নিব যেটা আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে যতটুকু নিব ততটুকুই যেন আমার কাজে আসে। আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা যদি শুনতে পান একটু রেসপন্স করবেন কেউ একজন। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের একটু রেসপন্স আশা করছি আজকে। যে এর মধ্যে কেউ কি বিসিএস রিটেনের জন্য নিশ্চয়ই আপনারা প্রিপারেশন নিচ্ছেন এবং বিসিএস রিটেন দিয়েছেন এমন কেউ আছেন কি, যারা উপস্থিত আছেন তাদের মধ্যে? না স্যার, দেওয়া হয়নি এখনো। আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দেবেন, আমরা নেটওয়ার্ক ফিক্সিং এর জন্য একটু সময় নিব, তারপরে আমরা মূল আলোচনায় যাব। ওই ইয়েতে যান। শুনতে পাচ্ছেন? হুম হুম, শুরু। আপনারা কি শুনতে পাচ্ছেন? হুম, জি স্যার, আচ্ছা। শোনা যাচ্ছে। আচ্ছা, ওই ফাইলটা কোথায়? কেমন? শোনা গেছে। কল আসছে। আপনার ফোনে? আচ্ছা। হ্যাঁ, এই জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি। আপনি এটাতে কন্টিনিউ করেন। শুনতে পাচ্ছেন? এগুলো open করবেন। শুনতে পাচ্ছেন আপনারা এখন? জি, শোনা যাচ্ছে। জি, আমি অত্যন্ত দুঃখিত নেটওয়ার্কের সমস্যার জন্য। যাই হোক, আমরা আবার মূল আলোচনায় ফিরি। বিসিএস, এখন আপনাদের সাথে যেহেতু আজকে আমার শুরু, এটা আমার সুযোগ, আমার সৌভাগ্য যে শেখ শাহির আহমেদ ভাইয়ের মতো একজন বৃদ্ধ মানুষ আপনাদের মেন্টর করছেন, এবং তার সান্নিধ্যে আমি এসেছি, এবং তিনি যাদেরকে মেন্টর করছেন আপনাদের সাথে আমার হয়তো আজকে ইন্টারাকশনের সুযোগ হচ্ছে, এবং ভবিষ্যতে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা টাইম টু টাইম কথা বলবো, এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আজকের যে টপিকটা খুবই ছোট, কিন্তু এই ছোট টপিকটাও বিসিএস রিটেনের ক্ষেত্রে, ব্যাংক রিটেনের ক্ষেত্রে, বা যে কোনো রিটেনের ক্ষেত্রে যদি থাকে সেই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনারা যারা যে কোনো রিটার্ন দিয়েছেন বা দিবেন তারা নিশ্চয়ই জানেন যে আমার কন্টেন্টের তুলনায়, আমার লেখার পরিমাণের তুলনায় সময়ের পরিমাণ থাকে অত্যন্ত কম। বিশেষ বিশেষ করে বিসিএস রিটেন যেটা, আমার অত্যন্ত অল্প সময়ের মধ্যে 200 মার্কের যে প্রশ্নের উত্তরগুলো আমার কাভার করতে হয়,
এটা অত্যন্ত দুরূহ। এমনও দেখা যায় যারা পড়ালেখায় অত্যন্ত ভালো, মেধাবী এবং অত্যন্ত তীক্ষ্ণ, তারা হয়তো ওই টাইম ম্যানেজমেন্টে যে ওখানে দুর্বল হয়ে যায়। কিন্তু একজন মধ্যমেধার, আমরা মধ্যমেধা আপাত দৃষ্টিকে যাকে মধ্যমেধা বলছি, তার টেকনিকের কারণে, তার এই টাইম ম্যানেজমেন্টের কারণে হয়তো তিনি উতরে যান। তো এই ক্ষেত্রে যেহেতু বিসিএস, ইংলিশ একটা অত্যন্ত ভাইটাল একটা সাবজেক্ট। আমরা প্রায়শই শুনে থাকি যে ইংরেজিতে এবং অঙ্কে যারা ভালো তারা ছোটবেলা থেকেই শুনে আসছি, তার প্রতিফলন কিন্তু বিসিএস রিটেনের ক্ষেত্রেও দেখা যায়। তো বিসিএস রিটেন এবং একই সাথে ব্যাংক রিটেনের ক্ষেত্রেও আমরা যেহেতু ব্যাংকের অনেকগুলো পরীক্ষা সাম্প্রতিক সময়ে দেখছি এবং সামনেও দেখব, এই ব্যাংকের পরীক্ষাগুলো ডে বাই ডে অত্যন্ত কম্পিটিটিভ হয়ে উঠছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক সহ যে আইবিএ কেন্দ্রিক যে পরীক্ষাগুলো আছে, রিটেন গুলো আছে, এই ক্ষেত্রে আমাদের ফোকাস থাকবে রিটেনের ক্ষেত্রে যে অল্প সময়ে আমি যাতে ফুল আনসারটা কভার করতে পারি সেই ব্যবস্থাটা আমার করা। তো সেই ক্ষেত্রে লেটার টু দ্য এডিটর, বিজনেস লেটার, যাই হোক, আজকে আমাদের টপিক এটা নিয়ে আমরা মূল আলোচনায় ঢুকবো। উইদাউট ফার্দার ডিলে উই শুড কন্টিনিউ। তো প্রথম যে টপিকসটা, সেটা লেটার টু দ্য এডিটর। এই টপিকটা আসলে বিসিএস রিটেনে বারবার বারবার দেখা যায়, এবং শুধু বিসিএস রিটেনেই না, ব্যাংক রিটেন সহ অন্যান্য যে চাকরি রিটেন গুলোতে আছে সেগুলোও, সেখানেও দেখা যায়। এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে দীর্ঘদিন ধরে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যেখানে কাজ করে এসেছি, এনএসআই, তারপরে এই ধরনের যে চাকরিগুলো, দুদক, বা পাশাপাশি যে কন্টেম্পোরারি চাকরিগুলো, এই চাকরিগুলোর সার্কুলার অনেকদিন ধরে আসছে না। এটা একই সাথে হতাশাজনক, একই সাথে কিন্তু আশাব্যঞ্জক। আশাব্যঞ্জক এই অর্থে, যেহেতু অনেকদিন আসছে না, অতি সন্নিকটেই কিন্তু এই সার্কুলার গুলো আসবে। যেমন আহ এই সাম্প্রতিক সময়ে কিন্তু 8 থেকে 10টা সার্কুলার নবম গ্রেড এবং দশম গ্রেড সহ চলমান আছে। সেতু কর্তৃপক্ষ আছে, বিডা আছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। এগুলো কিন্তু প্রিলির পরেই যখন আপনারা রিটেনে বসবেন, তখন এমন এমন প্রশ্নের উত্তর দিতে হবে, সেটার কিন্তু আপনার পর্যাপ্ত সময় পাবো না আমরা। সেটার আমরা প্রিপারেশন নেওয়ার জন্য আমি পর্যাপ্ত সময় যদি না পাই, আমি কিন্তু এই গেম প্ল্যানটা সাজাতে পারবো না। তো সেই ক্ষেত্রে একটা অত্যন্ত ভাইটাল যে জিনিসটা, সেটা হচ্ছে লেটার। আমরা যখন স্কুল বা কলেজে আনসার করেছি, তখন কিন্তু লেটারটা আমরা অ্যাভয়েড করে অ্যাপ্লিকেশন লিখতাম। তো এক্ষেত্রে যেহেতু আমার অ্যাপ্লিকেশন গুলো আসে না সাধারণত, রিটেন পরীক্ষাগুলোতে এমন প্রশ্নগুলোই আসে যেটা আমার কন্টেম্পোরারি সোসাইটির সাথে যায়। তো এখন যেহেতু প্রচুর টপিকস আমার পরিবেশে, আমার সমাজে, আমার দেশে, আমার রাষ্ট্র কাঠামোর সাথে, এই রাষ্ট্র কাঠামোর সমাজ সংস্কৃতির সাথে মিল রেখে আমি মনে করি, বা আপনারা প্রত্যেকেই হয়তো বুঝবেন, যে এই টপিককে নির্ভর করে হয়তো সংবাদপত্রে পাঠানোর মতো, সংবাদপত্রে প্রকাশের মতো একটা চিঠি আসতে পারে। তো এই জন্য এই ফরম্যাটের দিকে আপনাদের আজকের আজকের টপিক, আমি এখন থেকে একটু যে কথাগুলো বলবো, আশা করি আপনারা মনোযোগ দেবেন, এবং এই জিনিসটা যদি আপনারা একটু মননে ধারণ করতে পারেন, আজকে থেকে যদি মগজে আপনাদের গেঁথে যায়, সামনে থেকে ইনশাল্লাহ ভুলও হবে না। এবং এই শুধু ফরম্যাটিংটা ঠিক করেই আপনারা মার্কসের 60 to 70% আপনারা ক্যারি করতে পারবেন, শুধু ফরম্যাটিংটা যদি আপনারা ঠিক করতে পারেন। বাদ বাকি যে টপিকসই দিক, যে টপিকস এর উপরে আপনাকে লিখতে বলা হোক, সেটা আপনারা আপনাদের কমন সেন্স, আপনাদের প্রিপারেশন, আপনাদের বিবেক এবং বাদ বাকি যে আপনাদের মেধা দিয়ে পারবেন। তো আমরা এখন মূল যে ফরম্যাট, আমি ফরম্যাট নিয়ে কথা বলবো। তো আপনার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, লেটার টু দ্য এডিটরে কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে আমার কন্টেন্ট, কোন একটা কন্টেন্টের উপর লিখতে দিতে হবে। যেমন আজকে সকালেই বনানীতে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে। সে দুর্ঘটনার দায় কি ট্রাক চালকের, নাকি যে পথচারী ছিল, আমরা জানি না। কিন্তু এই ইস্যুতে হয়তো আপনাকে লিখতে বলা হতে পারে। সাম্প্রতিক সময়ে নারী নারী নির্যাতন নিয়ে আপনাকে লিখতে বলা হতে পারে, বা যে কোনো ইস্যুতেই, নির্বাচন নিয়েও লিখতে বলা হতে পারে। আপনি আপনার মতামতকে তুলে ধরবেন, সেটাই আমরা কন্টেন্ট বলবো। কার কাছে তুলে ধরবেন? পাঠকের কাছে। মাধ্যম হবে কে? মাধ্যম হবে কোন একটি সংবাদপত্র, হতে পারে একটা প্রিন্ট মিডিয়া, তার সম্পাদক। তো আমরা কন্টেন্টের মাধ্যম যে, তার তার কাছে পৌঁছাবো লেটারের মাধ্যমে। তাহলে আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে লেটার, একটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টটা যদিও আমি আগে লিখলাম, লেটার দিয়ে শুরু হবে, কন্টেন্টটা পরে আসবে। তো লেটারের যে ফরম্যাট, এর ফরম্যাটের সাথে
আমরা দেখি লেটারের ফরম্যাটে প্রথমেই শুরু হচ্ছে কিন্তু ডেট দিয়ে। 1 নম্বরে আমি প্রথমে দিলাম ডেট, এবং কার বরাবর দিচ্ছেন এটা আমাদের 2 নম্বরে, অর্থাৎ প্রাপক। আমরা সাধারণত অ্যাপ্লিকেশনের যে ফরম্যাট, এই ফরম্যাটে কিন্তু অনেকটা অ্যাপ্লিকেশনের সাথে মিল আছে। আমরা এটা সেমি ফর্মাল বলা যায়, সেমি ফর্মাল অ্যাপ্লিকেশন, যদি আমরা এটাকে লেটার বলবো। আহ আমার প্রথম চাকরির আগে কিছুদিন আমি কাজ করেছি কয়েকটি সংবাদপত্রে ফিচার রাইটার হিসাবে। আমি এই এখন যে লেটার টু দ্য এডিটর আমাদের লিখতে হচ্ছে, এই অভিজ্ঞতা আমার সৌভাগ্য বলবো কিনা দুর্ভাগ্য বলবো জানি না, এই অভিজ্ঞতা আমার খুব অল্প সময়ের জন্য ছিল যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক হিসেবে আহ, কয়েকটি বিটে আমি কাজ করেছি, তার মধ্যে বাংলাদেশ প্রতিদিন এবং আমাদের সময়ে। তো সেখানে আমাদের প্রথম যখন আমি মেইল করতাম, তখন এই একটা নির্দিষ্ট ফরম্যাট ছিল, এই ফরম্যাটের সাথে একটা ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল সাথে দিয়ে দিতাম। তো সেই আজ থেকে হয়তো 8-10 বছর আগের সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদের সামনে আবার উঠে আসছে। তো সেটাই হচ্ছে, এটা সেমি ফর্মাল কেন বলছি। একই সাথে আপনি ফর্মাল কখন হবেন, আপনি যখন স্টুডেন্ট আপনি টিচারের বরাবর দিচ্ছেন, আপনি যখন এমপ্লয়ি আপনি এমপ্লয়ারের বরাবর দিচ্ছেন, তখন সেটাকে হয়তো ফর্মাল বলা যেতে পারে। কিন্তু আপনার সাথে কিন্তু এডিটরের সরাসরি কোনো সম্পর্ক নেই জন্যই আমরা সেমি ফর্মাল বলছি। এবং এখানে কিন্তু এডিটরের একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, সে চাইলে ছাপতেও পারে, নাও পারে। আবার আপনি তাকে দিচ্ছেন, আপনি কিন্তু ব্যক্তিগত কোনো চিঠি দিচ্ছেন না, আপনি একটা রাষ্ট্রীয় প্রয়োজন বা সমাজের প্রয়োজন বা সামষ্টিক প্রয়োজনেই হয়তো দিচ্ছেন। যাই হোক, কন্টেন্টের বাইরে অনেকগুলো কথা হয়তো বলছি। এটা আমি মনে করি এই গল্পের ছলে কথা বললে হয়তো আপনাদের এইগুলো মনে থাকবে, কানেক্ট করতে পারবেন, এবং পরবর্তীতে লেখার সময় এই জিনিসগুলো আপনাদের অভ্যাসের মধ্যে হয়তো থেকে যেতে পারবে। তো প্রথমে আমরা ডেট দিয়ে শুরু করি অ্যাপ্লিকেশনের মতো, তারপরে আমাদের প্রাপক। আমরা আগে দেখতাম টু অথবা বরাবর ব্যবহার করতে, এটা আমরা আধুনিক যে ফরম্যাট সেই ফরম্যাটে আমরা অ্যাভয়েড করব। দ্য এডিটরের কোন কোন দৈনিক পত্রিকা হলে সেই দৈনিক পত্রিকার নাম এবং তার ঠিকানা। আমরা ডেইলি স্টার, প্রথম আলোর ঠিকানা সাধারণত সবাই জানি যে কারওয়ান বাজারে অবস্থিত। অন্য কোনোটা যদি দিতে চান সেগুলো দিবেন, যদি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দিতে চান সেটা দিবেন, যদি বিটিভিতে দিতে চান সেটা দিবেন, দিয়ে নিচে ঠিকানাটা দিবেন। অর্থাৎ আমি যদি প্রিন্ট মিডিয়ায় দেই তাহলে তার এডিটর, এবং যদি ইলেকট্রনিক মিডিয়ায় দিই তার এডিটর এবং তার ঠিকানাগুলোর আমরা দিব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পোর্শন। থার্ড পোর্শনে গিয়ে আমাদের তাকে সম্বোধন করতে হবে, তাকে সাধারণভাবেই স্যার বলে আমরা সম্বোধন করব। এটা আমার থার্ড পয়েন্ট, একটা সম্বোধন। সম্বোধনের পরে কি, এটাকে আমরা সেমি ফর্মাল লেটার বলছি। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন যদি হতো সেখানে সাবজেক্ট হতো, কিন্তু আমার এখানে মনে রাখতে হবে কোনো সাবজেক্ট হবে না। অনেক সময় আমরা বাংলা যখন এই সংবাদপত্র প্রকাশের জন্য দেখেছি, অনেক ক্ষেত্রে আমি দেখেছি সাবজেক্ট দিতে, কিন্তু আমরা এখানে সাবজেক্টটা অ্যাভয়েড করব। থার্ড পোর্শনে যখন স্যার লিখবো, তখন ফোর্থ পোর্শনে আমার একটা তাকে সম্বোধন করতে হবে বা স্যালুটেশন করতে হবে, বা আপনার বিষয়বস্তুটা জাস্ট এক লাইনে বুঝিয়ে দিতে হবে। এখানে আমি দুটো বাক্য দিয়েছি, যে কোনো একটা ব্যবহার করা সেটা ফর্মাল হতে পারে। যেমন, আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ পাবলিশ দ্য ফলোয়িং আর্টিকেল ইন ইউর ডেইলি। আমি কৃতজ্ঞ থাকবো। অথবা আপনারা লিখতে পারেন যে যদি আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনার অত্যন্ত মহান বা যেভাবেই হোক তাকে যদি একটু প্রশংসাতে ভাসাতে চান, যে ওয়াইডলি সার্কুলেটেড বা এস্টিমড ডেইলি, যে আপনার চমৎকার নিউজ পেপারে আমার এই লেখাটা ছাপলে আমি নিজেকে কৃতার্থ বোধ করব, সেভাবে আপনি লিখতে পারেন। অথবা জাস্ট স্ট্রেইট প্রথম যেটা আছে সেটা লিখতে পারেন। অর্থাৎ চতুর্থ যে অংশটা আছে তাকে আপনি সরাসরি না বলে একটু ইউফেমিজম অর্থ কি, অর্থাৎ সরাসরি না বলে একটু মাখন মিষ্টি করে বলা, সেরকম তাকে একটা রিকোয়েস্টের স্বরে বিষয়টা বলা, যে আমার নিম্নবর্ণিত যে বিষয়ের ওপর নিম্নবর্ণিত লেখাটি আপনার বহুল প্রচলিত বা বহুল প্রকাশিত দৈনিকে ছাপলে আমি কৃতজ্ঞতা বোধ করব। এটা ফোর্থ পোর্শন। দিয়ে দিয়ে আপনি দিবেন। এখানে দুটো ফরম্যাট আমরা দেখতে পারি, কিন্তু প্রথম ফরম্যাটই আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে কি, আপনার বৃত্তান্ত। আপনার বৃত্তান্তটা দুইবার আমরা দিতে পারি। দুইবার, দুইবার দুই রকম। কিভাবে দুইবার দুই রকম? এই সেমি ফর্মাল লেটারের যে আমি যেটাকে 5 দিয়েছি, সেখানে আপনি সাইন সহ আপনার নাম, ঠিকানা এবং ইমেলটা দিবেন। এটা যাবে কার বরাবর?
এটা যাবে এডিটর বরাবর, এবং তারপরে আমার মূল কন্টেন্ট, এখানে আমার যাবে মূল কন্টেন্ট, এবং তার একটা টাইটেল অবশ্যই থাকবে। আমি এর মধ্যে আসছি তারপরে, এবং এর শেষে আপনার একটা সংক্ষিপ্ত পরিচিতি দিবেন, আপনার নাম, সংক্ষিপ্ত ঠিকানা। এখানে হয়তো আপনার পোস্ট কোড সহ ঠিকানা হতে পারে, যেটা আপনার এডিটরের কাছে যাবে। কিন্তু এই এই নাম ঠিকানাতে আপনার সংবাদপত্র প্রকাশিত হবে, যাতে সংবাদপত্র প্রকাশের পর আমরা দেখি যে প্রাক্তন শিক্ষার্থী অথবা যারা চাকরিরত তারা চাকরি, যেমন বর্তমানে সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান আলী রিয়াজ, উনি যখন প্রথম আলো ডেইলি স্টারে লিখতেন, শেষে ওনার ইলিনয় স্টেট ডিপার্টমেন্টের যে প্রফেসর বা ডিস্টিংগুইশড ফেলো, এই পরিচয়টা থাকতো। সেই পরিচয়টা হচ্ছে লেখার শেষে, অর্থাৎ এই যে পোর্শনটা আমরা ফাইনালি মার্ক করলাম, এই পোর্শনটা আমরা ছাপতে চাই। এবং 5 নম্বর যে পোর্শন, অর্থাৎ আমার পরিচয়টা দিচ্ছি, সেটা আমার যে সেমি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন আমার এডিটর বরাবর, তার প্রতি আমার পরিচয় উপস্থাপন, দুটোর মধ্যে কিঞ্চিত পার্থক্য রয়েছে। তো এইটুকু যদি আমরা ক্লিয়ার হই, নেক্সট যেটা কন্টেন্টে আসি। কন্টেন্টের শুরুতেই এখন কন্টেন্ট কতটুকু লিখবো, কত বড় লিখবো, এটা একটা ইস্যু। প্রথমে আমার অবশ্যই টাইটেল দিতে হবে, এবং যেহেতু আমরা সাবজেক্ট দিচ্ছি না, লেটার টু দ্য এডিটরে আমি কোনো সাবজেক্ট রাখছি না, দুইটা অপশন হতে পারে। আমি যেখানে ফোর মার্ক করেছি, এখানে আপনি চাইলে সাবজেক্ট দিতে পারেন। কোথায় দিতে পারেন? যে এই বিষয়ে আমার লিখিত আর্টিকেল বা ফিচারটি আপনার বহুল প্রচলিত ডেইলিতে ছাপলে আমি কৃতজ্ঞ হব, সেখানেও দিতে পারেন। অথবা আপনাকে টাইটেল দিতেই হবে, তো আপনি এটা অ্যাভয়েড করে কিছুটা সময় আপনি বাঁচিয়ে নিতে পারেন। তো আমার সাজেশন থাকবে একবারে টাইটেলে যে দেয়া, আর উপরে দ্য ফলোয়িং আর্টিকেল, যে নিম্ন বর্ণিত, বাংলায় যদি বলি নিম্ন বর্ণিত, তাহলে ফলোয়িং দিলেই এই যে নিচে চলে আসছে। নিচে যেটুকু এটুকুই মূলত ছাপতে হবে। তো যে বিষয়ের উপর আপনি দিবেন, সে বিষয়ের টাইটেলটা অবশ্যই সংক্ষিপ্ত, যতটা সংক্ষেপে পারা যায় এবং যতটা এক্সপ্রেসিভ ওয়েতে, অর্থাৎ আমি সংক্ষেপে অল্প কথায় মূল ভাবটা আমার প্রকাশ করে দিতে হবে। যেহেতু আজকের বর্তমান যে পরিস্থিতি, এখানে সড়ক দুর্ঘটনা একটি অত্যন্ত চিন্তার বিষয়। এই জন্য আজকে আমি যে উদাহরণটা এখানে রেখেছি, এখানে রেকলেস ড্রাইভিং এর কথাই আছে। তো এখানে দেখেন, পড়লেই যাতে পাঠকও বুঝতে পারেন এবং এডিটরও যাতে সেই ক্যাচি জিনিসটাকে উপস্থাপন করতে পারেন। আমার কিন্তু এখানে লক্ষ্য দুইজন, একটা হচ্ছে গ্রেটার অডিয়েন্স, কিন্তু তার আগে আমার এডিটরকেও আকর্ষণ করতে হবে। তো সেখানে কি, রেকলেস ড্রাইভিং অফ মোটর কারস ইন দ্য স্ট্রিট, এখানে আমরা বুঝতে পারছি আমার বিষয় কি এবং কি কি কন্টেন্ট থাকতে পারে। এবং নিচে আমাদের মূলত এটা একটা প্যারাগ্রাফ করলে ভালো হয়, সেক্ষেত্রে 2টা বা 3টা প্যারাগ্রাফ করলেও ক্ষতি নেই। তবে টোটালটা আমি একটা প্যারাগ্রাফ আকারে লিখে লাস্টে আমার একদম সর্বশেষ আমার নাম, ঠিকানা এবং একটি ইমেল ঠিকানা, যাতে আপনি আপনার প্রতিক্রিয়া, আপনার লেখাটি যদি প্রকাশিত হয়, পাঠক যদি কোনো প্রতিক্রিয়া জানাতে চান, সেটা আপনাকে সরাসরি জানাতে পারেন। এবং সর্বশেষ আপনি একটা, যেহেতু আমরা লেটার বলছি, লেটারে অবশ্যই কি করতে হবে, একটা খাম দিতে হবে, একটা খামের প্রতিচ্ছবি আঁকতে হবে আপনার সেখানে। আপনারা ছোটবেলা থেকেই হয়তো অভ্যস্ত, চিঠি বা চিঠির শেষে একটা খাম এঁকে, সেই খামে বামে ফ্রম, অর্থাৎ অর্থাৎ প্রেরক, এবং ডানে প্রাপক দিতে হবে, এবং ডানের এই অংশে স্ট্যাম্প দিতে হবে। ডানের এই অংশে অবশ্যই স্ট্যাম্প দিতে হবে। স্ট্যাম্প কেন দিতে হবে? কারণ স্ট্যাম্প আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারি যে ডাকগুলো, এগুলো স্ট্যাম্পের খরচেই সাধারণত পাঠানো হয়, এবং স্ট্যাম্পের মাধ্যমে আসলে এইটার যে ফর্মালিটি, এটা মেনটেন করা হয়। তো এই ছিল হচ্ছে লেটার টু দ্য এডিটর অংশটা। এখন আপনাদের যদি কোনো উপস্থিত যারা আছেন, তাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ, আপনাদের যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে, শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, অনেক সময় হচ্ছে আমি শুনেছি যে হচ্ছে এখানে যে নামটা আমরা ইউজ করব সেটা একটা কাল্পনিক নাম ইউজ করতে হবে, এরকম কিছু কি? আহ আপনি রিটেন পরীক্ষা দিচ্ছেন, রিটেনের প্রশ্নে যদি উল্লেখ থাকে, আপনার নাম কি আপু? শামীমা নাসরিন। শামীমা নাসরিন আপুর পরীক্ষা দিচ্ছেন, রিটেনের প্রশ্নে উল্লেখ থাকলো যে জনাব এক্স অথবা মিসেস ওয়াই বা মিস ওয়াই, তাহলে আপনি সেই নাম দিবেন। এখন যদি না থাকে,
সেই ক্ষেত্রে আপনি নিজের নাম ব্যবহার না করে অন্য একটা ছদ্মনাম দেওয়াটাই বেটার। কারণ এখানে ওই যে যারা সাধারণত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়ানোর জন্য যিনি খাতাটা দেখবেন আপনার নামের সাথে যাতে আপনি যে পরীক্ষা দিচ্ছেন আপনার নামেই পরীক্ষা খাতাটা এসেছে, এটা যাতে অ্যাভয়েড করার জন্য। কারণ আহ, বিভিন্ন অভিজ্ঞতায় দেখা গেছে, ইভেন আমি নিজেও প্রত্যক্ষ করেছি, অনেকে কি করেন অপ্রাসঙ্গিক অনেক তথ্য লেখেন, ইভেন ফোন নাম্বার দিয়ে দেন বা অনেক রিকোয়েস্ট করে একটা একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেন। জাস্ট এইটুকু অ্যাভয়েড করার জন্য নিজের নামটা অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে আপনারা কোনো এমন কারোর নাম দিতে পারেন, কথার কথা কোনো একটা সাংবাদিকের নাম দিলেন, বা সাকিব আল হাসান বা ঋতুপর্ণা চাকমা, এই ধরনের একটা ফেমাস নাম দিলেন, সেটা আপনারও হয়তো ভালো লাগলো, তিনিও দেখে একটু খুশি হলেন, যে স্মার্টনেস এর পরিচয়। আশা করি উত্তরটা পেয়েছেন। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এইটা আমি কিভাবে লিখবো? আপনারা ছোটবেলা থেকে এটা আমার মানে বলাটাও আমার জন্য বিব্রতকর, আপনাদের জন্য শুনলে হাস্যকর শোনাবে, যে আমি লেটারটা শুরু করব কোন পেজ থেকে। এটা নিশ্চয়ই আপনারা জানেন যে আমি খাতার বাম পাশ থেকে শুরু করব। এখন বাম পাশ থেকে শুরু করলাম, আমার টাইম ম্যানেজমেন্ট এবং পেজ ম্যানেজমেন্টটা কিভাবে করব? আমার খাতাটা যদি হয় এরকম, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি এই যে 1 2 3 4 5, এই 5টা অংশ আমি চেষ্টা করব এই খাতার 2/3 এর মধ্যে শেষ করে দিতে। ঠিক আছে? বা হাফ অংশের মধ্যে হলে আরো ভালো, যাদের লেখা ছোট বা যারা একটু কনডেন্সড ভাবে লিখতে পারেন। 2/3 এর মধ্যে শেষ করলে আপনারা চাইলে টাইটেলটা এখান থেকেও শুরু করতে পারেন, অথবা যারা মনে করবেন যে না আমার এখানে স্ট্যান্ডার্ড লাগছে না, সরাসরি এখানে যে টাইটেলটা শুরু করবেন। কারণ পরে যদি যাই অবশ্যই পিটিও দিয়ে বা অপর পৃষ্ঠা দ্রষ্টব্য দিয়ে পরের পেজে যাবে, এবং শেষে অবশ্যই নিজের পরিচয় দেওয়ার পরে খাম আঁকাবেন। এবং এই যে আমি যে টোটাল আটটা টোটাল আটটা যে সেগমেন্ট দিলাম, এই আটটা সেগমেন্ট যদি আপনার উপস্থিত থাকে, আমি মনে করি 50% মার্ক ওখানে। এবং এটা হচ্ছে আপনার হ্যাক, যেটা এই আটটা আপনি শুধু ফরম্যাট ওয়াইজ বসাবেন, 50% মার্ক। আর কন্টেন্ট যেটা, সেটা বিভিন্ন টপিকস এর উপর হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএস হোক, ব্যাংক হোক, বা যে কোনো রিটেনে এর কোনো সিলেবাস নেই, তো যে কোনো ইস্যু থেকেই আসতে পারে, সমসাময়িক ইস্যু থেকেই আসার সম্ভাবনা বেশি। এবং বর্তমান ইস্যুগুলো যেমন অত্যন্ত সমাজের সাথে কানেক্টেড এবং রাষ্ট্র কাঠামোর সাথে কানেক্টেড, তো এই জিনিসগুলো আপনাদের একটু সংবেদনশীল ভাবে লিখবেন। তো সেই লেখাটার চেয়ে আমি মনে করি ফরম্যাটটা যদি আপনি স্ট্যান্ডার্ড ভাবে ফরম্যাটিংটা করতে পারেন, তারপরে আপনারা লেখার ব্যবস্থাটা, এটা আপনাদের নতুন করে বলার কিছু নেই, টাইটেলের পরে যতটা পারবেন গুছিয়ে এবং টাইম ম্যানেজ করে লেখাটা সারতে। তবে 1.5 পেজের বেশি না লেখাই ভালো। কারণ 1.5 পেজ, যার লেখা খুব বেশি বড় 2 পেজে যেতে পারেন, 1.5 পেজের বেশি গেলে আপনি সময়টাকে ম্যানেজ করতে পারবেন না। এবং বিসিএস রিটেনে তো এটা আহ সর্বশেষ তো সম্ভবত 20 মার্কস ছিল, তাই না? 20 মার্কস এর জন্য আমরা কিন্তু খুব বেশি সময় পাবো না, তবে এটার জন্য আমার পরামর্শ 15 মিনিটস এর বেশি ব্যয় না করা। সেই ক্ষেত্রে 5 মিনিট আপনি ফরম্যাটিং, 1 থেকে 8 পর্যন্ত ফরম্যাটিং করতে ব্যয় করবেন, এবং বাকি 10 মিনিটে এর মধ্যে আপনি মাইন্ড ম্যাপিং করে কি কি কন্টেন্ট ওর মধ্যে রাখবেন, খুব কনসাইজলি বিষয়টা রাখবেন। এবং বিষয়ের মধ্যেও কন্টেন্টের মধ্যে আমি 3টা জিনিস রাখতে বলবো। একটা হচ্ছে সেই নাটকের মতো, একটা হচ্ছে বর্তমান ঘটনা প্রবাহ, যে বর্তমানে দেখা যাচ্ছে সড়ক দুর্ঘটনার মাত্রা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে, সড়ক দুর্ঘটনা এখানে ওখানে বৃদ্ধি পাচ্ছে, এবং আহ, বর্তমানের বিভিন্ন বনানীর ঘটনা হোক, আশুলিয়ার ঘটনা ইত্যাদি আমাদের নজর কেড়েছে, এবং এতে বিপুল পরিমাণ প্রাণহানি হচ্ছে। আরো যদি ভালো হয়, আপনি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স নিজের মনের মতো করেই বানিয়ে দিলেন, যে নিরাপদ সড়ক চায়ের তথ্য মতে গত এত থেকে এত সাল পর্যন্ত এতগুলো সড়ক দুর্ঘটনা হয়েছে। এটাগুলো আপনার কি হলো, যে আপনি ঘটনাটা জাস্ট উপস্থাপন করলেন। সেকেন্ড অংশে দিবেন আপনি কারণ, কেন হচ্ছে, 2 থেকে 3টা কারণ দিতে পারেন। সেটা নারী নির্যাতনের ক্ষেত্রেও সেম, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা এটার ক্ষেত্রেও সেম। খুব সংক্ষেপে, এখানে তো আপনি পয়েন্ট দিবেন না, আপনি প্যারাগ্রাফের মধ্যেই 2 3টা বাক্যে 2 3টা যে এই কারণে হচ্ছে, যে আমার কি আমার লেটস সে রোড অ্যাক্সিডেন্টের কারণ এখানে আমরা বলছি যে রেকলেস ড্রাইভিং, তো ড্রাইভিং একটা কারণ হতে পারে, মানুষের অসচেতনতা হতে পারে, আমাদের রোড কন্ডিশন এবং ট্রাফিকের যে মিসম্যানেজমেন্ট এটা হতে পারে। তো একটার পর একটা আমরা দিব, এবং 1 2 3 না দিয়ে
আমরা প্রথম যেটা দিব তারপরে অ্যাডিশনালি বা ইন অ্যাডিশন টু দ্যাট, এইভাবে আমরা কিছু ফ্রেজাল ভার্ব ব্যবহার করে বা এইভাবে আমরা কি করতে পারি, আর একটু স্মার্ট ওয়েতে কজটা প্রেজেন্ট করব। এবং থার্ড ওয়েতে আমি চেষ্টা করব একটা আমার পক্ষ থেকে সুপারিশ করার, আমার পক্ষ থেকে একটা কন্ট্রিবিউশন রাখার, যেটার বিপরীতে আমি কি বলতে চাই, বা আমার পক্ষ থেকে সরকারের প্রতি বা সচেতন মহলের প্রতি বা কনসার্ন যে প্রতিষ্ঠানটাই আছে এর জন্য কাজ করা, তার প্রতি কি আমার নির্দেশনা বা পরামর্শ সেটা আমি দিব। এটা হচ্ছে আমার কন্টেন্টের অংশ। এবং এই জিনিসটা আপনারা যখন বাংলাদেশ এবং বাংলার প্রিপারেশন নিবেন, আসলে বাংলাদেশের প্রিপারেশনটাই আমি মনে করি স্ট্রংলি নিলে একটা 360 ডিগ্রি প্রিপারেশন হয়ে যায়, যেটা আপনার ইংলিশেও কাজে লাগে, বাংলা রচনার ক্ষেত্রেও কাজে লাগে, এবং বাংলাদেশের ক্ষেত্রে তো অবশ্যই কাজে লাগবে। তো যখনই কোনো প্যারাগ্রাফ আপনারা এই লেটার টু দ্য এডিটরের জন্য লিখবেন, ইভেন আমি এটা রচনার ক্ষেত্রেও বলবো, বাংলা এবং ইংরেজি রচনার ক্ষেত্রে এই তিনটা জিনিস মাথায় রেখে যে কোনো একটা ঘটনা যখন বিশ্লেষণ করবেন, তখন আপনি তিনটা জিনিসই রাখবেন: বর্তমানে কি ঘটছে, একদম পত্রিকার যে ফরম্যাট, আপনারা নিশ্চয়ই পত্রিকা পরীক্ষার জন্য করে পড়েন, একটু অ্যানালিটিক্যাল ওয়েতে দেখবেন ওখানে কিন্তু তিনটা অংশই থাকে, বা কোথাও দুটো অংশ থাকে। প্রথম অংশ সংবাদপত্রের রুলস, যেটা এথিক্স, যেটা সংবাদদাতা কোনো নিজের থেকে কথা বলবেন না যে এখান থেকে এতজন রোড অ্যাক্সিডেন্টে এখানে মারা গেছে। তারপরে একটা কারো জবানিতে জানা যায় বা পুলিশ সূত্রে এটা জানা যায় বা স্থানীয় প্রশাসন সূত্রে এটা জানা যায়। তারপরে কি দিবেন? তারপরে আপনি কারণ দিবেন যে ওখানে কি ছিল, হয়তো সড়কে কোনো বিভাজক ছিল না, সড়কে পর্যাপ্ত ক্রসিং ছিল না, জন্য পথচারী পারাপারের সময় মারা যায়। আপনি কজটা দিয়ে দিলেন। এবং থার্ডলি আপনি একটা সুপারিশ করবেন যাতে যে ট্রাফিক ম্যানেজমেন্ট বা গতি নিয়ন্ত্রণের জন্য ওখানে সড়ক বিভাজক ইত্যাদি ইত্যাদি দেয়া যেতে পারে। আমি হয়তো তিনটা বাক্যে একটা একটা প্রবলেমকে অ্যাড্রেস করলাম, সেটাই আপনি কি করবেন এই কন্টেন্টের ক্ষেত্রে এখানে আপনারা উপস্থাপন করবেন। এই হচ্ছে লেটার টু দ্য এডিটর। আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য সংক্ষেপে এবং একই সাথে সংক্ষেপ, একই সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন আপনাদের যদি কোনো কনফিউশন বা আর কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে আমি আরেকবার রিক্যাপ করি। তাহলে আমার লেটার টু দ্য এডিটরের বেশ আমার যে ফরম্যাট আছে স্ট্যান্ডার্ড ফরম্যাটের, প্রথমে ডেট আসবে, তারপরে এডিটর বা আমার যে প্রাপক তার পদবি এবং ঠিকানা আসবে, কোনো সাবজেক্ট থাকবে না, তাকে সম্বোধন করে আমি ছাপতে বলবো খুবই বিনয়ের সাথে। সেটা বিভিন্ন ভাবে বলা যায়, এখানে আমি দুটো বা তিনটা ফরম্যাট দেখিয়েছি। তারপরে আপনার নিজের পরিচয় এবং ফুল অ্যাড্রেসটা দিবেন এবং একটা সাইন, একটা সিগনেচার দিবেন। এই সিগনেচারটা, নিজের একটা সিগনেচার ইনিশিয়াল দিলে বিষয়টা খুব স্ট্যান্ডার্ড দেখায়। তারপরে যেটা আপনার মূল কন্টেন্ট, যেটা আপনি পত্রিকায় ছাপতে চান, আপনি সেই ভাষাতে ছাপবেন। এবং ইংরেজির ক্ষেত্রে যেটা প্রত্যেকেই বলেন, প্রত্যেকেই বলেছেন, আমরা নিজেরা মেনেছি, এবং পরবর্তী প্রজন্ম বা পরবর্তীতে যারা পরীক্ষার্থী আছে তাদেরও বলি যে আপনি কি লিখছেন তার থেকে শুদ্ধভাবে লেখাটা গুরুত্বপূর্ণ। তো গ্রামাটিক্যাল মিস্টেক্স, স্পেলিং মিস্টেক, এইগুলোর দিকে একটু নজর দিবেন। হয়তো আপনার লেখাটা স্ট্যান্ডার্ড না হলেও ওই স্পেলিং মিস্টেক না থাকার কারণে, গ্রামাটিক্যাল মিস্টেক না থাকার কারণে হয়তো যিনি পড়বেন তার কাছে ভালো লেগে যেতে পারে, বা তিনি হয়তো বিষয়গুলো স্ট্যান্ডার্ডের দিক দিয়ে উতরে যেতে পারে। কিন্তু আপনি খুব ভালো লিখলেন, কিন্তু দু একটা আহ, বানানে গিয়ে, দু একটা গ্রামাটিক্যাল মিস্টেক্সে গিয়ে যখন যিনি খাতা দেখবেন তার নজরে আসবে, বিষয়টা আসলে নেগেটিভ ইম্প্যাক্ট দিবে। তো এই ছিল লেটার টু দ্য এডিটর। এখন আমাদের, আমার সহকর্মী, অত্যন্ত কাছের বড় ভাই শেখ শাহির আহমেদ ভাই, উনি আসলে আপনাদের নিয়ে খুবই আশাবাদী। এবং যেহেতু এখন অত্যন্ত কম্পিটিটিভ হয়েছে প্রত্যেকটা চাকরির পরীক্ষা এবং রিটেন গুলো, এবং রিটেন আসলে বিসিএস রিটেনটাই বিসিএস এর ক্যাডার নির্ধারণের ক্ষেত্রে আমরা মনে করি যে এটাই 80% রোল প্লে করে। তো সেই ক্ষেত্রে হয়তো আপনি এখানে যদি ঠিকঠাক টাইম ম্যানেজ করে ঠিকঠাক ফরম্যাটে দিতে পারেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যেহেতু আমাদের পিএসসি নতুন, বা অন্যান্য যে চাকরির প্রশ্নকর্তারা বা নিয়োগকারীরা নতুন, তো তারা প্রশ্নের ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্য আনতে পারেন। এজন্য শাহির ভাই আপনাদের কথা ভেবে আমাকে বলেছেন যে বিজনেস লেটারটা সম্পর্কেও কিছুটা আইডিয়া দেওয়ার জন্য। তো বিজনেস লেটারটা সম্পর্কে আমরা এখন কথা বলবো।
বিজনেস লেটারটা আসলে কি? এটা কি শুধু ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই? আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। এখন আজকের যে দুটো টপিক আহ শাহির ভাই খুবই চমৎকার ভাবে ডিজাইন করেছেন, কেন জানি না উনি আমাকে পছন্দ করেছেন আজকের টপিকের জন্য, আমি জানি না। তবে লাকিলি এই দুটো টপিকই আমার কর্মক্ষেত্রে, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে আমি যখন পত্রিকাতে খুব অল্প সময়ের জন্য কাজ করেছি, তখন লেটার টু দ্য এডিটরের সাথে আমার আগেই পরিচয় ঘটেছে। এবং এই যে বিজনেস লেটার, যেটা এই ফরম্যাট দেখে আমার আবারও স্মরণ হলো যে আমি যে চাকরিতে ছিলাম বা বর্তমানে যে চাকরিতে আছি, এই বিজনেস লেটার বা অফিসিয়াল পত্র, দাপ্তরিক পত্র নিয়েই কিন্তু সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের যোগাযোগের মাধ্যম কিন্তু পত্র। এবং এই পত্রের যে ফরম্যাট সব জায়গায় মোটামুটি কম বেশি একই। তো সেই বিজনেস লেটারটা কি? শুধু ব্যবসায়ী আমি প্রথমে যে প্রশ্ন করেছিলাম তার উত্তর হলো, বিজনেস লেটার মানে কোন একটা প্রতিষ্ঠানের যে আহ, দাপ্তরিক কার্যক্রমের জন্য পিয়ার টু পিয়ার বা তার গ্রাহকের সাথে যে সংযোগ, যোগাযোগ, যে ভাষায় যে ফরম্যাটের মাধ্যমে হয়, সেটাই আসলে বিজনেস লেটার। এটা আসলে যে সরকারি যে পত্রগুলো প্রকাশিত হয় সেখানেও কম বেশি একই ফরম্যাট আমরা দেখতে পাই। তো এখানে যেহেতু ব্যাংকের অনেক পরীক্ষার্থী আছেন, যেটা আমাকে শাহির ভাই বলেছেন, এবং ডাইভার্স প্রিপারেশনের জন্য বিজনেস লেটার সম্পর্কে জানাটা আপনাদের আরো এক ধাপ এগিয়ে রাখবে। এবং শুধু তাই নাই, বিজনেস লেটার সম্পর্কে যে আইডিয়াটা, আপনারা যখন ইনশাল্লাহ কোনো চাকরিতে ঢুকবেন এবং জয়েনের পরপরই আপনাদের বিভিন্ন লেটারের কাজে, নোটিং এর কাজে বা রিপোর্টিং এর কাজে আপনাদের এটা কাজে লাগবে। এবং যখন আপনারা ফরম্যাটটা নিয়ে কাজে নামবেন, তখন আপনাদের কর্মক্ষেত্রে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে। তো বিজনেস লেটারের এখানে যে ফরম্যাট, যেহেতু এটা ব্যাংক রিলেটেড, ব্যাংক রিটার্নের ক্ষেত্রে আসতে পারে, এবং এই জন্যই আসলে ব্যাংকের একটা উদাহরণ রাখা হয়েছে। এবং এই উদাহরণের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংকের ফরম্যাট, সেই ফরম্যাটটাকে আমরা ফলো করতে। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি আবারও চলে যাই। প্রথম অংশটা কি থাকবে? প্রথম অংশে থাকবে যে আমার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা ইস্যু করছে চিঠিটা, লেটারটা ইস্যু করছে, বিজনেস লেটারটা, তার নাম, তার কোন ব্রাঞ্চ এবং তার ঠিকানা। যে ইস্যুইং অথরিটি, অর্থাৎ এই চিঠিটা যেখান থেকে ইস্যু হচ্ছে, তার বৃত্তান্ত থাকবে উপরে। সাধারণত এটা মাঝখানেই দেওয়া হয়। আপনার প্রত্যেকটা, হয়তো আপনারা প্রত্যেকেই ব্যাংকিং কার্যক্রমে গিয়েছেন, কোনো না কোনো সময় হয়তো অ্যাকাউন্ট খুলতে গিয়েছেন, টাকা উইথড্র করতে গিয়েছেন, এটা হয়তো দেখেছেন। বা সরকারি বিভিন্ন পত্র তো আপনাদের নজরে আসেই, সেই ক্ষেত্রে হয়তো দেখবেন যে আমার যেই ইস্যুইং অথরিটি, তার ডিটেলটা প্রথমেই থাকছে। তারপরে কি থাকবে? তারপরে একটা রেফারেন্স থাকবে। রেফারেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেফারেন্স এবং ডেট, রেফারেন্স এবং ডেটের এই ডেটটা কিন্তু আমার এই চিঠিটা বহু বছর পরেও, বহুকাল পরেও যখন সংরক্ষিত থাকবে, এই রেফারেন্স এবং ডেট দিয়েই কিন্তু এটা জানা যাবে, এটা লোকেট করা যাবে। যেমন আমার এই অ্যাপ্লিকেশনটা রিগার্ডিং দ্য লোন অ্যাপ্লিকেশন, হয়তো কারোর ঋণের আবেদন বা লোন অ্যাপ্লিকেশন নিয়ে। তো রেফারেন্স কি? লোন অ্যাপ্লিকেশন, সেখান থেকে নো লিমিট, হয়তো লিমিটলেস কোনো একটা লোন, এবং কত সাল। তো পরবর্তীতে যখন যেই কর্মকর্তা এটা ইস্যু করেছেন, তিনি যদি চাকরি ত্যাগ করেন বা চাকরি থেকে অন্য কর্মস্থলে বদলিও হন, ওই চেয়ারে যিনি থাকবেন তিনি সহজেই কিন্তু এই ডেট ধরে, এই ইস্যু ডেট এবং রেফারেন্স দিয়ে ওটা বের করতে পারবেন। তাই আমরা দ্বিতীয় এটা ধরবো, রেফারেন্স, এবং রেফারেন্সের ডান পাশে থাকে ডেট। এটা সরকারি যে ফরম্যাট, সেই ফরম্যাট অনুসারেই করা। সরকারি শুধু না, এটা আন্তর্জাতিক যে ফরম্যাট সেটা অনুসারেই কিন্তু ফলো করা হয়। তারপরে 3 নম্বরেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের মতো কি করব? আমরা প্রাপককে দেখতে পাই। বিজনেস লেটারে সাধারণত প্রাপকটা হতে পারেন, এই চিঠির ক্ষেত্রে যেমন জনৈক আহ একজন লোন চেয়েছেন, তার প্রতি করা হয়েছে, একজন কাস্টমারের প্রতি করা হয়েছে, মিস্টার আদিব চৌধুরী, গ্রিন রোড, ঢাকা। এই ক্ষেত্রে হয়তো হতে পারতো সেই ব্যাংকেরই একজন অন্য কর্মকর্তা, অন্য একজন ব্যাংকের কর্মকর্তা হতে পারতো। হতে পারতো সরকারি কোনো অথরিটি বেসরকারি কোনো অথরিটিকে চিঠি দিচ্ছে, সরকারি কোনো অথরিটি আরেকটা সরকারি অথরিটিকে চিঠি দিচ্ছে, সেটাও হতে পারতো। তারপরে কি করব আমরা? এখানেও সাবজেক্ট, যেটা আমরা সাবজেক্ট শব্দটি ব্যবহার করব না, কিন্তু
সাবজেক্ট লাইনটা আমরা টাইটেল আকারে ব্যবহার করব, সাবজেক্ট লাইনটা আসবে টাইটেল আকারে, এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশনের মতোই ডেয়ার স্যার বা একটা সম্বোধন দিয়ে আমার যে কথাগুলো সেটা আমরা সেটা আমরা উপস্থাপন করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা এখানে একটা লম্বা গ্যাপ দিয়ে, এটাকে বলা হয় ইনডেন্টেড স্টাইল। অর্থাৎ আমি একটা গ্যাপ দিয়ে যখন ডান পাশ থেকে লিখি বা কম্পিউটারে যখন আমরা টাইপ করে একটা ট্যাব দিয়ে একটু সরিয়ে তারপরে লিখি, এখান থেকে শুরু করব। পরবর্তীতে যদি কোনো প্যারাগ্রাফ শুরু করি সেক্ষেত্রেও সেম, এবং ফাইনালি যখন আমার বক্তব্যটা শেষ হবে একটা ধন্যবাদ জ্ঞাপন দিয়ে আমরা শেষ করব, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনডেন্টেশন দিয়ে ডান পাশে দিয়ে শুরু করা। এবং সব সব শেষ, এই কন্টেন্টটা যখন শেষ হচ্ছে, আমি কন্টেন্টটাকে 5 দিলাম, এবং সর্বশেষ আমার যে পরিচয়টা বা যিনি ইস্যু করছেন, অথবা এই 1 নম্বরে যে ইস্যুইং অথরিটি তার পক্ষ হয়ে যিনি ইস্যু করছেন তার পরিচয়টা থাকবে 6 নম্বরে। এখানে হয়তো ব্যাংকের, রূপালী ব্যাংকের কথা বলা হয়েছে, মতিঝিল ব্রাঞ্চের যে সিনিয়র অফিসার আছেন জনৈক ফারহান চৌধুরী, তার বক্তব্যটা এখানে উপস্থাপিত হয়েছে জন্য তারই নাম এবং স্বাক্ষর এখানে উপস্থাপিত হয়েছে। এখানে আমরা দেখছি, আপনারা যদি একটু স্মার্ট ওয়েতে উপস্থাপন করতে চান, আপনার অন্য পরীক্ষার্থীর থেকে একটু বেটার হতে চান, সেই ক্ষেত্রে এখানে একটা দেয়া আছে সিগনেচার। এখানে আপনারা যে কোনো একটা ইনিশিয়াল আকারে সিগনেচার দিবেন, নিচে নাম দিবেন, পদবিগুলো দিবেন। এটা কেন দেয়া হয় সিগনেচার গুলো? সাধারণত আমরা যখন বাস্তবে লিখি তখন কিন্তু একটা ইনিশিয়াল অবশ্যই যায়, এবং ইনিশিয়াল একটা ডেট থাকে, সেই ডেটটা আপনার এই ডেটের সাথে মিলিয়েও দিতে পারে। তো এই ডেট ওয়াইজ দিলে তখন তিনি ভাববেন হয়তো আপনারা এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। তো এই অভিজ্ঞতার ছাপ এবং প্রফেশনালিজমটা এখানে প্রকাশ পায়। লাস্টে আমি একটা 3টি শব্দ লিখেছি, অ্যাটাচমেন্ট ইফ এনি। এই পার্টিকুলার বিজনেস লেটারের ক্ষেত্রে কোনো অ্যাটাচমেন্ট নেই, কিন্তু এখানে কন্টেন্টটা পড়লে আমরা বুঝতে পারবো যে জনৈক আদিব চৌধুরী লোন চেয়েছেন রূপালী ব্যাংকের কাছে, কিন্তু তার লিমিট লিমিট অনুসারে তিনি সেই লোনটা পাচ্ছেন না। এটাই তাকে জানানো হচ্ছে যে দুঃখিত, আমরা এই লোনটা আপনাকে দিতে পারছি না, কিন্তু আপনাকে আমরা আপনার কাঙ্ক্ষিত লোনের থেকে কম টাকা লোন আকারে দিতে পারবো। এই জিনিসটা জাস্ট একটা মেসেজ আমরা লিখিত ভাবে দিচ্ছি। তো এই জায়গায় আমার কোনো অ্যাটাচমেন্ট নেই। কিন্তু অ্যাটাচমেন্ট যদি এমন হতো যে আদিব চৌধুরীর লোনটা গ্রান্ট হয়েছে এবং ফারহান চৌধুরী তার সিনিয়রের কাছে এই লোনের অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করছেন, তখন কিন্তু কি করতো, তখন আমার জনৈক আদিব চৌধুরীর যে অ্যাপ্লিকেশনের কপি সেটাও আমার দেওয়া লাগতো। তখন আমি অ্যাটাচমেন্টে লিখতাম কি কি থাকতো সেইগুলো, হয়তো 1 2 3 আকারেও দেওয়া লাগতো, অথবা যে কয় পাতা সেটাও দিতে হয়, যে অ্যাটাচমেন্ট হয়তো 2 পেজেস বা 3 পেজেস। আর যদি বিভিন্ন রকম অ্যাটাচমেন্ট থাকে তখন আমরা 1 2 3 আকারে দিতে পারি। তো এই গেল আজকের বিজনেস লেটার, বা এই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যে পত্র বিনিময় হয় মূলত এই ফরম্যাটটা অনুসরণ করে করা হয়ে থাকে। যারা উপস্থিত আছেন তারা যদি বিজনেস লেটার সম্পর্কে কোনো কনফিউশন ধারণ করেন তাহলে, বা কোনো ইন্টারাকশন করতে চান, করতে পারেন। স্যার, সিগনেচারের পরে কি আপনি ডেটের কথা বললেন? সিগনেচারের সাথে ডেট, কথার কথা ও এই হচ্ছে আমার সিগনেচার। এখানে আমি দিলাম 3/3/25। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। এখানে আর এটা কি এক এক এখানে পেজেই আপনার শেষ ডিটেল, করতে হবে? এটা 1 পেজে শেষ করাই ভালো। সাধারণত এই বিজনেস লেটার গুলো 1 পেজে হয়। তবে যদি এমন লেটার পান যেখানে অ্যাটাচমেন্ট আছে, তখন এই 6 নম্বর অংশটা আপনি ডান পাশেও দিতে পারেন, তবে অ্যাটাচমেন্ট না থাকলে বাম পাশে দেবেন। ঠিক আছে। এডিটর ক্ষেত্রে আর হচ্ছে এই যে বিজনেস লেটার দুইটার ক্ষেত্রে স্যার, টাইটেলটা কি অন্য কালিতে লিখলে ভালো হবে বা বোল্ড করে লিখলে ভালো হবে, এমন কিছু কি লেখা যাবে? আপনার নামটা কি ভাই? স্যার, বিষ্ণু মন্ডল। কৃষ্ণ মন্ডল ভাই। আপনি, আমার আমার যেটা ধারণা, আপনি সময় পাবেন কম, তো ওই সময়ের মধ্যে উপস্থাপনটা জরুরি। যদি আপনি সময় পান যে না আমি লাল কালি, আমি নীল কালি বা সবুজ কালিটা অ্যাভয়েড করবেন, নীল কালিতে লিখলে এটা আমার সময়ে সমস্যা হবে না, অবশ্যই লিখতে পারেন, এটা কোনো ব্যাপার না, বড় ব্যাপার না। লিখলে আরো বেটার লাগবে, আন্ডারলাইন করতে পারেন। ঠিক আছে স্যার। আচ্ছা,
এখানে আমার কোন জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে তাহলে? প্রথমে আমি কোন প্রতিষ্ঠানের হয়ে ইস্যু করছি সেই ইস্যুয়ার, অর্থাৎ 1 নম্বর। 2 নম্বরে আমি দিব রেফারেন্স বা স্মারক, এবং তারই ডান পাশে এই যে স্মারকের ডান পাশে ডেট, এটা কিন্তু স্মারকেরই একটা অংশ। 3 নম্বরে আমি কার বরাবর ইস্যু করছি। এমনও হতে পারে আমি চাকরি ছেড়ে দিব। চাকরি ছেড়ে দিব যখন, বা একজন চাকরি ছেড়ে দিয়েছে, আমি আমার অধীনস্থ 3 জন চাকরি ছেড়ে দিয়েছে, এই জিনিসটা আমার ঊর্ধ্বতনকে জানাচ্ছি, আমার সিনিয়রকে জানাচ্ছি যে আমার সাবঅর্ডিনেট 3 জন চাকরি ছেড়ে দিচ্ছে, অথবা চাকরিতে আজকে জয়েন করেছে, তাকে নোটিফাই করছি। তখন 3 নম্বরে আমি যার কাছে পাঠাবো প্রাপকের নাম হবে কোন বিষয়ে, সেটা রিগার্ডিং দা সাবজেক্ট। কিন্তু আমি সাবজেক্ট শব্দটা লিখবো না, আমরা যেটা ফর্মাল আবেদনে সাবজেক্ট লিখি, কোলন দেই, আন্ডারলাইন করি, এগুলো আমরা দিব না। আমরা জাস্ট টাইটেলটা সংক্ষেপে দিব, যাতে এক নজরে পড়লেই বোঝা যায়, এবং দেয়ার স্যার বা রেসপেক্টেড স্যার দিয়ে আমরা যে কন্টেন্টটা সেটা উপস্থাপন করব অত্যন্ত সংক্ষেপে। এখানে কিন্তু আমার সংবাদপত্রে প্রকাশের মতো কোনো ইস্যু নেই, এখানে আমার জাস্ট কন্টেন্টটা দিলেই হবে। এবং ফাইনালি আমার পরিচয়টা আমি যে ইস্যুইং অথরিটির পরিচয় দিয়েছিলাম 1 নম্বরে, তার পক্ষ হয়ে দিব। এবং যদি অ্যাটাচমেন্ট থাকে সেক্ষেত্রে দিব, আর না থাকলে অ্যাটাচমেন্ট ইফ এনি এই শব্দটা বা এই বাক্যবন্ধগুলো রাখারই দরকার নেই। তো এই ছিল আজকের দুটো টপিকস। তো ওভারঅল যদি আর কোনো ডিসকাশনের প্রয়োজন হয় আপনারা কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের সময় শেষের দিকে, তো কোনো যদি কথা থাকে বলতে পারেন। উম, উম, না কিছু কেন তুই যা। কারো কোনো কথা আছে বা কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? স্যার, হ্যালো। জি, আপনার পরিচয়টা দিবেন। জি, আমি শুভ। জি আহ, ভাই বলেন। আচ্ছা স্যার, আমাদের তো প্যাসেজ থেকে যদি এডিটোরিয়ালটা লিখতে যাই, সেক্ষেত্রে কি আমরা প্যাসেজের বাইরের কোনো ইনফরমেশন কি দিতে পারবো যে- এডিটোরিয়ালে? যদি প্রাসঙ্গিক মনে হয় দিতে পারবেন। যদি আচ্ছা প্রাসঙ্গিক হয়, এই যে যেমন আমি যে নিরাপদ সড়ক চায়ের একটা স্ট্যাটিস্টিক্স এর কথা বলেছি, আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। তবে এই লেটারের ক্ষেত্রে এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে আমি হয়তো রচনাতে সময় পাবো কম, তো ওই রচনার সময়টা আমি এই দিক থেকে কভার করব যতটা সংক্ষেপে। আপনি মূলত ফরম্যাটিংটা যদি ঠিকঠাক করতে পারেন, এখানে 60 to 70% পাবেন ফরম্যাটিং এর জন্য। 60 to 70 আমার যেটা ধারণা। আর বাকি যে কন্টেন্টটা সেটা যদি শুদ্ধভাবে লিখতে পারেন, এখানে 90+ মার্ক আসে অনেক সময়। এটা অসম্ভব কিছু না, Just আপনার প্রেজেন্টেশনটা ওইভাবে হতে হবে। জি স্যার, মানে 2 পেজের মধ্যে রাখার চেষ্টা করলেই মনে হয় ভালো হবে স্যার। বিজনেস লেটারটা 1 পেজ, আর লেটার টু দ্য এডিটর 2 পেজে। যদি লেখা আপনার বড় হয় 3 পেজে যাবেন, তবে 2 পেজের মধ্যে সারতে পারলে খুব স্মার্ট হবে। জি যাতে স্যার। যাতে হচ্ছে এই যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, যাতে যিনি খাতা দেখবেন 2 পেজে উনি লেখাটা শেষ করতে পারেন দেখে। আচ্ছা, আর মূল প্যারাটা কি স্যার প্রথম পেজ থেকে শুরু করব? করতে পারেন যদি এই পৃষ্ঠার 2/3, সর্বোচ্চ 2/3 যাবেন, অথবা হাফে যেয়ে শেষ করবেন, শেষ করে এখানে টাইটেল দিয়ে এখানে এসে শেষ, এখানে দিবেন খাম। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো আচ্ছা আজকের মতো এখানে। জি, স্যার। আর কোনো আছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, এটা আমি একটু পরে জয়েন করেছি স্যার। যে এটা কি আমি যে 2 নাম্বার পেজ থেকে শুরু করতে পারবো? 2 নাম্বার পেজ থেকে শুরু না করাই ভালো। আজকের এটা রেকর্ডিং আকারে থাকবে। প্রথমে অনেকগুলো কথা বলেছে এখানে, প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ। তো আশা করি একটু ফলো করলে আপনার জন্য বেটার হবে। 2 নাম্বার পেজ পেজ যদি না থাকে, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ওটা ফাঁকা রেখে থার্ড পেজ, অর্থাৎ প্রথম পেজ থেকে শুরু করা, পরের পেজ থেকে শুরু করবেন। মানে বাম বাম দিক থেকে লিখলে যিনি খাতা দেখবেন তার জন্য দেখতে সুবিধা হয়, এবং জিনিসটা খুব প্রেজেন্টেবল হয়। ওকে স্যার। তো ঠিক আছে, আপনাদের সাথে আজকের ইন্টারাকশনটা আমার জন্য ভালো, এবং আমি কৃতজ্ঞ গেম চেঞ্জারের আমার শাহির আহমেদ ভাইয়ের প্রতি, আমার অত্যন্ত কাছের বড় ভাই। তো আশা করি ভবিষ্যতে যদি জানি না, আজকে চেষ্টা করেছি আপনাদের সাথে কিছুটা ইন্টারাকশন করার জন্য। আমার অভিজ্ঞতা আসলে কম পড়ানোর ক্ষেত্রে, বেশিরভাগ আসলে কর্মক্ষেত্রে গিয়েছে। তবুও যদি কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, আমার দ্বারা কেউ উপকৃত হন, আমার ভালো লাগবে।
তো সেই জায়গা থেকে যদি সামনে কখনো দেখা হয়, কথা হয়, সেই যদি আশাবাদ কিছু না থাকবে। মনে করেন স্যার, আপনার ফেসবুক আইডি বা দেখাচ্ছে যে আমরা কিছু যোগাযোগ করতে পারি বা এটা পরবর্তীতে আসলে এখন সময়, এটা শাহির ভাইয়ের মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এটা ধন্যবাদ শাহির ভাইয়ের মাধ্যমে পৌঁছে দিব। আর ভবিষ্যতে যদি কোনো ক্লাসে কথা হয়, ইনশাআল্লাহ বিভিন্ন বিষয়ে আলোচনা করব, শুধু বিসিএস ব্যাংক এই ইস্যুতেই না। যেহেতু আমি এনএসআই তে ছিলাম এবং সামনে আশা করি একটা নিয়োগ হবে, এক না একাধিক নিয়োগ আসতে পারে। তো সেই নিয়োগগুলো কিভাবে ক্র্যাক করব সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।